আমাদের, দেখবেন যে এসিওটা মোটামুটি আমরা কভার করতে পারবো। আচ্ছা, সো আমরা যেহেতু ওয়েব 2.0 ব্যাকলিংক দেখেছি, আর এখন আমাদের আছে গেস্ট পোস্ট ব্যাকলিংক। এই গেস্ট পোস্ট ব্যাকলিংক, তাহলে হোয়াট ইজ গেস্ট পোস্ট ব্যাকলিংক? গেস্ট পোস্ট ব্যাকলিংক কি? জাস্ট এই শব্দের আপনি যদি ভাঙেন বা বাংলা করেন, এই বাংলা করা থেকে আপনি অর্থ যেটা সেটা হচ্ছে একবার ইজিলি বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে গেস্ট, গেস্ট মানে কি? মেহমান, রাইট? গেস্ট মানে কি? মেহমান। মেহমান। পোস্ট মানে পোস্ট আমরা বুঝছি, আর ব্যাকলিংক তো আমরা জানি, মানে আমাদের ওয়েবসাইটকে লিংক করানো। তো অ্যাজ এ গেস্ট মানে গেস্ট, অ্যাজ এ গেস্ট আপনি একটা ওয়েবসাইটে পোস্ট করবেন, অ্যান্ড ওই পোস্টের বিনিময়ে বা ওই পোস্টের মাধ্যমে আপনি ওই পোস্টে কি করবেন? অ্যাজ এ গেস্ট আপনি আরেকজনের ওয়েবসাইটে কি করবেন? পোস্ট করবেন, অ্যান্ড সেই পোস্টে আপনি আপনার ওয়েবসাইটকে কি করবেন? লিংক করবেন। ওই ওয়েবসাইটকে মানে আপনার ওয়েবসাইটকে কি করবেন? ওই পোস্টের মধ্যে লিংক করাবেন। অ্যান্ড এই ওয়েবসাইটে যখন ওই ওয়েবসাইটে যখন আপনার গেস্ট হিসেবে পোস্ট করা পোস্টটা পাবলিশ হবে, অ্যাক্টিভ হবে, তখনই এই লিঙ্কটা কাউন্ট হবে ব্যাকলিংক হিসাবে। বুঝতে পারছেন তো? অ্যান্ড এই ব্যাকলিংকের নাম হয়ে যাবে, যেহেতু এটা গেস্ট লিস্টে আমরা আরেকজনের ওয়েবসাইটে গেস্ট হিসেবে পোস্ট করার কারণে বা পোস্ট করার মাধ্যমে এই লিঙ্কটা পেয়েছি, দ্যাট ইজ ওয়াই ইটস কল্ড গেস্ট পোস্ট ব্যাকলিংক। কথা বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি। গেস্ট পোস্ট জি ভাই। ব্যাকলিংক, এই গেস্ট পোস্ট ব্যাকলিংকটা হচ্ছে গুগলের, যদি বলি মানে গুগল এটা সব সময় অ্যালাউ করে, বা অ্যালাউড ব্যাকলিঙ্কিং সবচেয়ে মেথড, বা গুগলও গুগল পার্সোনালি যে জিনিসটাকে পছন্দ করে, গুগল পার্সোনালি যেই ব্যাকলিঙ্কিং মেথডটাকে সবচেয়ে বেশি পছন্দ করে সেটা হচ্ছে গেস্ট পোস্ট ব্যাকলিঙ্কিং মেথড। তো এটার রিজন কি? আর এটা গেস্ট পোস্ট কেন? কারণ আমরা আরেকজনের কি করব? আমরা আরেকজনের ওয়েবসাইটে অ্যাজ এ গেস্ট পোস্ট করব, রাইট? অ্যাজ এ গেস্ট আমরা আরেকজনের ওয়েবসাইটে পোস্ট করব, দেন ওই পোস্টের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটকে আমরা লিঙ্কিং করব, অ্যান্ড দ্যাট ইজ কল্ড গেস্ট পোস্ট ব্যাক লিঙ্ক। কথা ক্লিয়ার? আর এক কথা যদি বলি, অ্যাজ এ গেস্ট অথবা মেহমান হিসেবে, আপনার নিজের ওয়েবসাইট না কিন্তু, মেহমান হিসেবে অন্য কারো ওয়েবসাইটে যখন আপনি পোস্ট মানে কন্টেন্ট পাবলিশ করবেন, অ্যান্ড সেই কন্টেন্টের মাধ্যমে আপনার ওয়েবসাইটকে লিঙ্কিং করাবেন, তখনই সেটা অ্যাজ এ গেস্ট পোস্ট ব্যাকলিঙ্ক হিসেবে কাউন্ট হবে। কথা ক্লিয়ার? আচ্ছা, জি তো এখন কথা হচ্ছে গেস্ট পোস্ট ব্যাকলিঙ্ক। তাইলে এখানে একটা কথা আছে, যেমন আপনাদেরকে মেহমান হিসেবে দাওয়াত দিতে গেলে, বা আপনারা যখন কারো বাসায় মেহমান হিসেবে যাবেন, খালি হাতে কি যাবেন, না খরচাপাতি আছে? খরচা তো আছে। আপেল, কমলা, বেদানা, আঙ্গুর নিবেন না? জি। কথা কয় না, নিবেন না নাকি নিবেন না? নিব ভাই। নিতে হবে না? মেহমান হিসেবে যাবেন, মিষ্টি নিতে হবে, রসমালাই নিতে হবে, আপেল কমলা নিতে হবে, তারপরে আপনার আরো ফলমূল নিতে হবে, রাইট? এখন তো লিচি সিজন, আমের সিজন, আম লিচি এগুলো নেওয়া লাগবে। তো খরচাপাতি আছে কি আছে না? অবশ্যই আছে না? সো গেস্ট পোস্ট ব্যাকলিং, যেহেতু গেস্ট হিসেবে আরেকজনের বাসায় খেতে গেলেও খরচ আছে, সেম ইস্যুটা জাস্ট কনভার্ট করেন, গেস্ট হিসেবে আরেকজনের ওয়েবসাইটে পোস্ট করতে গেলেও খরচা আছে। বুঝতে পারছেন? পেড তার মানে ভার্সন। তার মানে হ্যাঁ, ডিজিটাল ভার্সন। গেস্ট হিসেবে কারো বাসায় খেতে গেলে যেহেতু ফল ফুল, মিষ্টি মিষ্টি নেওয়া, মিষ্টি রসমালাই নেওয়া লাগে, খরচ আছে সেম। ওয়েবসাইটে পোস্ট করতে গেলেও ওই মিষ্টি রসমালাই টাকাটা তারে দিয়ে দেওয়া লাগে। বুঝতে পারছেন তো? তার মানে খরচাপাতি আছে, গেস্ট পোস্ট ব্যাকলিং করতে গেলে কি আছে? খরচা আছে না? জি ভাই। দ্যাট ইজ ওয়াই ইটস কল্ড পেইড ব্যাকলিঙ্ক বা পেইড ব্যাকলিঙ্ক। মানে এই গেস্ট পোস্ট ব্যাকলিঙ্ককে অনেকে পেইড ব্যাকলিঙ্কিং মেথডও বলে, পেইড ব্যাকলিঙ্কিং মেথড বলে। বুঝতে পারছেন? এই জন্যই ভাই এই গেস্ট পোস্ট ব্যাকলিং এত পাওয়ার নাকি পেইড তাই? হ্যাঁ, এটা পেইড দেখেই তো পাওয়ার। আচ্ছা, সো একটা 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 ধারণা দিব যে একটা গেস্ট পোস্টের দাম সর্বোচ্চ কত হতে পারে, বা মানে মোটামুটি একটা আইডিয়া দিতে পারি। জি অবশ্যই। আচ্ছা, তো গেস্ট পোস্ট আমরা কিন্তু আবার হজবরল যত্রতত্র তার কাছ থেকে নিব না, বিকজ এখানে আমরা যেহেতু খরচাপাতি আছে, খরচাপাতির
ভয়ে তো আমরা অনেক আত্মীয় স্বজনের বাসায়ও যাই না, যাই কি যায় না কোন তো? মানে এটা সত্য কথা কয়া দিতেছি আর কি। যাই হোক, অনেক আত্মীয় স্বজনের বাসাও কিন্তু আমরা যাওয়া বন্ধ করে দেই। জাস্ট ফর হোয়াট? মানে জাস্ট ফর হোয়াট? খরচাপাতির জন্য। ওখানে প্রচুর খরচাপাতি আছে, তাই না? এই জন্য আমরা যাওয়াও বন্ধ করে দিই, তাই না? তাই তো। সো আবার হচ্ছে কিছু কিছু জায়গায় খরচাপাতি থাকলেও পারা যায় না, মানে না গিয়ে থাকা যায় না, কারণ ওখানে যেতেই হবে, সম্পর্কটা এরকম বা ওই আত্মীয়টা এরকম। বাট কিছু আত্মীয় আছে ওখানে গেলেও যে কথা, না গেলেও একই কথা, গেলেও যে আহামরি লস হয়ে যাবে, বা মানে গেলে আমার পকেট খরচাপাতি হবে ঠিক আছে, বাট আমি গেলে যে আহামরি লাভ হয়ে যাবে তাদের, বা হচ্ছে আমার যে ওখানে গেলে আহামরি একবারে ইজ্জত সম্মান ভাইসা যাবে, তাও কিন্তু না। এই ধরনের আত্মীয় স্বজনের অনেক সময় হচ্ছে আমরা ইগনোর করি বিকজ অফ খরচাপাতি, রাইট? জি ভাই। করাইতে এসে নিছিও ক্লাস, আর এনে সম্পর্কের গবেষণা করতেছেন, হ্যাঁ? আচ্ছা যাই হোক, সো বিষয়টা হচ্ছে এই জায়গায়। এন্ড এই সেম বিকজ আমরা যদি মানে জাস্ট খরচাপাতির বয় যদি আমাদের ওই লতা পাতা আত্মীয় স্বজন এগুলা বাদ দিয়ে মেইন যে আত্মীয় গুলা সেগুলোর বাসায় যাই, যেগুলাতে একবারে না গিয়ে থাকা যায় না সেগুলাতে যাই খরচা হইলেও, বাট যেগুলাতে না গেলে আমারই কেমন তেমন কিছু যায় আসবে না, আমরা এগুলো চাইলে ইগনোর করি। চাইলে না, এই বর্তমান যে সময়, বর্তমান যে সিচুয়েশন, মানুষের যে অবস্থা এন্ড আমাদের মানুষের মন মানসিকতার যে অবস্থা, এটা আমরা অহরহ করতেছি, ইভেন আমি নিজেও করতেছি, আমিও করতেছি, মিথ্যে বলার কি আছে? সো বিষয়টা হচ্ছে সেম। আমরা যেহেতু গেস্ট পোস্ট ব্যাকলিং করব, খরচাপাতির একটা ব্যাপার স্যাপার রয়েছে, রাইট? জি। খরচাপাতির যেহেতু ব্যাপার স্যাপার রয়েছে সেখানে আমরা আহ সো যেহেতু আমরা খরচাপাতির ভয়ে আপনার যে কোনো বাসায় যাবো না, যাচ্ছিও না, আবার হচ্ছে আপনার সেম জিনিস, আমরা ওই গেস্ট পোস্টের দিকে বা গেস্ট পোস্টের কথা বললেও যত্রতত্র যে কোনো ওয়েবসাইট থেকে আমরা গেস্ট পোস্ট ব্যাকলিংক নিব না। মানে একটা যে কোনো ওয়েবসাইট হজবর হলো বা যে কোনো ওয়েবসাইট, মানে ওয়েবসাইট পাইছি যে হিসেবে আমাদেরকে গেস্ট পোস্ট ব্যাকলিংক নিব, বিষয়টা এরকমও না। যেহেতু আমরা এখানে টাকা পয়সা খরচ করে ব্যাকলিংক নিব, সেহেতু আমরা বাছাই করে নিব। বুঝতে পারছেন তো? জি। বুঝেন নাই? জি ভাই, বুঝতে পারছি। মানে আমরা যে শুধু পকেটের টাকা নষ্ট করব বিষয়টা এরকম না। বা হচ্ছে ধরেন আমরা যদি বলি আহ আচ্ছা, একটা অফিসের পিয়ন, একটা বাস্তব উদাহরণ দিয়ে বলি। একটা অফিসের পিয়নের একটা মানে ওর জব হিসেবে বা ওর জবটা কি ভ্যালু রাখে বলেন তো আপনার কাছে? ওই আপনি ওই অফিসে জব করেন বা আপনি ওই অফিসে বা আরেক অফিসে জব করেন, আর একজন হইলো যে ও অফিসের পিয়ন, আপনার কাছে তার তেমন কোনো ভ্যালু আছে? হ্যাঁ বেটা, না। অফিসের পিয়ন হিসেবে জব করিস, আবার বড় বড় লেকচার চালিস, হ্যাঁ? রাইট? কথা কয় না? জি জি। মনে হয় বুঝে নাই এই লোক, এই ভদ্রলোকরা বুঝেন নাই। জি ভাই, বুঝতে পারছি। উদাহরণটা বুঝে নাই। মনে করেন একটা অফিসের পিয়ন, একটা অফিসের পিয়ন, আপনি তাকে কি এমন ভ্যালু দেন? বাট ওই অফিসের একজন কর্মচারী, ওই অফিসের একজন বস, উচ্চপদস্থ কর্মচারী, তাদেরকে যে ভ্যালু দেন, ওই পিয়নকে আপনি কোনো ভ্যালু দেন? না ভাই। দেন কি না? না। আবার বড় বড় চাটাম চাটতে গেলে তখন করিস পিয়নের চাকরি, আবার লেকচার চারিস, হ্যাঁ? তাই না? জি। জি ভাই। কিন্তু এয়ারপোর্ট, মানে এয়ারপোর্টের পিয়ন গুলা, এয়ারপোর্টের যারা পিয়ন তো টিয়ন বস, হ্যাঁ, ওরাই তো বস, এয়ারপোর্টের পিয়নরা গুলো তো বস। ধরেন ওই যে কাস্টম অফিসের পিয়নরা, আদালতের পিয়নরা, আমি আপনাকে বলতে লাগছিলাম ভাই, হুম, আদালত কথা। আদালতের পিয়নরা অনেকে ওই পিয়নের ভ্যালু আছে কি আছে না? হ্যাঁ ভাই। কথা কয় না। কোন একটা বেশি কোন একটা সরকারি অফিসের পিয়ন, তাহলে বস থেকে ওর দাম বেশি ভাই। একটু সুপারিশে কাজ হয়ে যাইতে পারে, স্যার আমার লোক, তাহলে এই ওই তো। পিয়নের কি ভ্যালু আছে না নাই? আছে আছে। হ্যাঁ, আচ্ছা আছে ভাই। কি ভ্যালু? জি। আরেকজন পিয়নের দামই দিলেন না, আর এই পিয়নদেরকে স্যারও ডাকেন, কাহিনীটা কি? বড় পোস্টে রয়েছে। পোস্ট তো দুইজনেই পিয়ন,
বড় পোস্টে কেমনে রইলো? দুইজনই তো পিয়ন। ওই একটু বড় জায়গা রয়েছে, বড় জায়গার আন্ডারে। হ্যাঁ সরকারি চাকরি। হ্যাঁ, ওই যে পিয়নকে আপনি ভ্যালু দিলেন না, একটা নর্মাল অফিসের পিয়ন, তার ফোন কলের যে ভ্যালু নাই, বা তা সে বললেও কিছু যায় আসে, আপনি তাকে সম্মান দিলেও যায় আসে, না দিলেও আসে না। বাট কাস্টম অফিসের পিয়ন, রেল অফিসের পিয়ন, ওই এয়ারপোর্টের পিয়ন, ওদের একটা সুপারিশে অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে, রাইট? ওদের একটা জাস্ট একটা মুখের কথায় অনেক কিছু চেঞ্জ হতে পারে, পারার কি না? তার জন্য তাকে এত ভ্যালু দেওয়া, তাকে চা খাওয়ানো, তাকে এই খাওয়ানো, তাকে পিয়ন পর্যন্ত, তাকে পর্যন্ত, পিয়নকে পর্যন্ত আপনারা ঘুষ দেন, দেন কি দেন না? দেন। একটু ওয়েট, একটু ওর ওয়েট। চেয়ে বেশি দাঁড়ায় ভাই। হ্যাঁ, এখন কথা হচ্ছে এই জন্য গ্যাস পোস্ট ব্যাক লিংক আমরা ওই সমস্ত ওয়েবসাইট থেকে নিব যে সমস্ত পিয়নের কলে কাজ হবে, যে সমস্ত পিয়নের সুপারিশে অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। ঠিক ওই টাইপের ওয়েবসাইট থেকে আমরা বাছাই বাছাই করে নিব, বুঝতে পারছেন? ওই সমস্ত ওয়েবসাইট গুলা নিব গ্যাস পোস্ট করার জন্য। কথা কি বুঝে গেল? এত কিছু কাইলে কেন করলাম? ওকে। আচ্ছা, তো যেটা বললাম, তাহলে আমরা যেহেতু একজন পিয়ন, বাট আমাদের গুরুত্ব দেওয়ার সিস্টেমটা সম্পূর্ণ আলাদা, রাইট? এক জায়গায় পিয়নকে আমরা কোনো গুরুত্ব দেয় না, আরেক জায়গায় পিয়নকে আমরা কিন্তু বেশ স্যার ডাকতেও বাধ্য হই, ডাকি কি না? জি ভাই, থাকি। জি ভাই। স্যার ডাকতেও বাধ্য হই, কারণ ওই পিয়নের বসের চাইতেও পাওয়ার বেশি, ওই পিয়নের পাওয়ার বেশি। তো জায়গা বুঝে আমরা, মানে পজিশন এক, চিন্তা করেন, দুইজনই পিয়ন, দুইজনই পিয়ন একটা নর্মাল অফিসের। একটা জাস্ট পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে হিজ পাওয়ার বা হার পাওয়ার, তার একটা সুপারিশের ভ্যালু। সে স্যারকে যদি একটা রিকোয়েস্ট করে, স্যার এটা আমার লোক, স্যার এটা আমার ভাইস্তা, স্যার আমার এটা বাইক না, আমার চাচাতো ভাই, আমার চাচাতো ভাইয়ের ছেলে, এ দুই জায়গায়, মানে একই অফিসের, বা ধরেন যে দুইটাই পিয়ন একজন অফিসের বসের কাছে রিকোয়েস্ট করলে ওই বস তো গুনবেই না। আর বাট কাস্টম অফিসের বিষয়গুলা, কারণ ওই পিয়নের রিকোয়েস্ট তারাও গুনার কথা না যদি তারা সৎ হইতো। বাট ওই পিয়নের রিকোয়েস্টে তো একটা দুর্গন্ধ আছে। কি দুর্গন্ধ? পাওয়ার চ অফ, টাকার পাওয়ার দুর্গন্ধ অফ পাই। মানি, হ্যাঁ, টাকার একটা দুর্গন্ধ আছে। ওই পিয়নে, হ্যাঁ স্যার আমার বাইস্তিয়াস ছেলে, আমার বাইফু, আমার বাইফুর ছেলে, আমার নাতি লাগে, আমার অমুক লাগে, আমার খালাতো বোনের ছেলে লাগে, খালাতো বোন কার যাই হোক, ঘুষ খাওয়ার সময় কাউরে বাঁচাস নাই। বাঁচে নাকি? বাঁচাবাঁচি আছে নাকি? না। ঠিকই দেখেন, ওই স্যার দেখেন না কেন, ওই দেখেন না টোনের মধ্যে একটা দুর্গন্ধ আছে। এই জন্য ওই পিয়নের সুপারিশেরও এত দাম। তো সেম ইস্যু, আমরা যেহেতু টাকা দিয়েই ব্যাকলিংক নিব, যার কাছে বা যে কোনো ওয়েবসাইট থেকে আমরা মানে ব্যাকলিংক নিব না, আমরা দেখে দেখে নিব যে কোন ওয়েবসাইটের সুপারিশের দাম গুগল কতটুকু দিচ্ছে, কোন ওয়েবসাইটের সুপারিশের দাম গুগল কতটুকু দিচ্ছে। দিচ্ছে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? এই জন্য গ্যাস পোস্ট ক্লিয়ার যার ভাই। কাছ থেকে নেওয়া যাবে, জি না। যার তার কাছ থেকে নেওয়া যাবে গ্যাস পোস্ট। না। কারণ ওর সুপারিশের যদি ওই যে ওই পিয়ন মামার মতো হয়, প্রথম পিয়নের মতো, যার সুপারিশের কোনো ভ্যালুই নাই, তাহলে টাকাও গেল, সবই গেল, টাকাই টাকা গেল, কন্টেন্টে কন্টেন্ট দিলাম, পরিশ্রম গেল, সবই লস। আমরা দেখে দেখে তাদের কাছ থেকে গ্যাস পোস্ট ব্যাকলিংক কিনবো, যারা আমাদের, যাদের সুপারিশ সেই যে সমস্ত ওয়েবসাইটের সুপারিশের দাম গুগল দিয়ে থাকে, বুঝতে পারছেন তো? আচ্ছা, এন্ড কথা হচ্ছে এই ব্যাকলিংকের প্রাইসিং লেভেলটা কেমন হয়, এই ব্যাকলিংক কিনতে আদতে আসলে কত টাকা লাগে। এই ব্যাকলিংক কিনতে আমরা ওয়েবসাইটের ডিএ, পিএ এগুলা কি চেক করা দেখেছি কি দেখিছি না? জি জি। ডোমেইন অথরিটি দেখেছি কি না? জি ভাই, চেক করেছি। চেক করছি তো। জি। জি। জি ভাই। আচ্ছা, কেন আমরা ডিএপি চেক করছি না কেন? এই যে বিষয়টা ডিএপি, যে ডিএপি এর পাওয়ারটা, বা আমরা ওই সময় যে মানে হুদাই একটা কাহিনী কেন দেখলাম, আমরা বলছিলাম যে ডিএপি এ প্রথম অবস্থায় 0 থাকে বা 1 থাকে, পাবলিশ হওয়ার পরেই আপনাকে 1 দিবে, এরপর আপনার ওয়েবসাইট যত ট্রাস্ট হবে আস্তে আস্তে বাড়বে। এই ডিএপি এর উপরে বা এই ডি এর উপরেই ডিপেন্ড করে
এই ডিএই বলে দেয়, এই ডি এর মান যত বেশি, যে ওয়েবসাইটের ডিএ মান যত বেশি, সে ওয়েবসাইটের সুপারিশ গুগলের কাছে তত বেশি গ্রহণযোগ্য। বুঝাইতে পারলাম? জি। বুঝাইতে পারলাম? তাইলে জি ভাই। এবার বলেন, যার সুপারিশের দাম যত বেশি বা যার সুপারিশ যত বেশি গ্রহণযোগ্য, তার প্রাইসিংটা তত কম না বেশি। বেশি? ডেফিনেটলি বেশি, ডেফিনেটলি বেশি। কথা বুঝাইতে পারলাম? জি। জি ভাই। তাহলে একটা ব্যাকলিংকের দাম বা একটা গ্যাস পোস্ট ব্যাকলিংক কত টাকা হতে পারে, এটার প্রাইস কত হতে পারে, কিসের উপর ডিপেন্ড করে? ওয়েবসাইট। ডিপেন্ড অন ডিপেন্ড অন জি এপিআই। এখনো বলতে পারি ডিপেন্ড অন ডোমেইন অথরিটি। ডিপেন্ড অন ডোমেইন অথরিটি বা ডিএ। বুঝতে পারলেন? কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার আচ্ছা, ভাই। ক্লিয়ার। তাহলে প্রাইসিংটা কেমন হইতে পারে জাস্ট একটা আইডিয়া দেই। একটা আইডিয়া, একটা সাইটের জন্য, মানে আমাদের এসইও ইন্ডাস্ট্রিতে আমার পার্সোনাল বড় ভাই বা মেন্টর, যিনি যাকেই বলেন না কেন, ওনার একটা অ্যাফিলিয়েট সাইট, বেশি না, একটা অ্যাফিলিয়েট সাইটের জন্য একটা ব্যাকলিংক কিনেছিল। মানে জাস্ট একটা ব্যাকলিংক হইলেই উনি প্রথম পজিশন, বা হচ্ছে এই অবস্থা আর কি। তো একটা পাওয়ারফুল ব্যাকলিংক হইলেই উনি প্রথম পজিশনটা দখল করতে পারে। তো এই পেজের জন্য হচ্ছে যে উনি একটা ব্যাকলিংক কিনেছে, একটা না মানে বেশ কিছু করার পরে, বা হচ্ছে ধরেন উনি ফ্রিতেও করার চেষ্টা করছে, এটা পরে বলবো। তো একটা প্রথম পজিশন দখল করার জন্য উনার একটা ব্যাকলিংক প্রয়োজন ছিল মোটামুটি, অ্যান্ড ওটা ডেফিনেটলি একটা ভালো মানে পাওয়ারফুল ব্যাকলিংক দরকার ছিল। তো ওই সময় ওই টাইপের বা ওই পেজটাকে র্যাঙ্ক করাতে তার বেশি লাগে না, প্রায় 14, আপনার হচ্ছে, আপনার কি বলে এটাকে, আপনার হচ্ছে $1495 দিয়ে একটা ব্যাকলিংক কিনছে। কত? অনেক টাকা ভাই, 1400। মানে 1.5 লাখ প্লাস, হ্যাঁ, 1.5 লক্ষ টাকা প্লাস। বর্তমানে এটা তো একটা ব্যাকলিংক কিনেছে, বেশি না, জাস্ট একটা পেজকে র্যাঙ্ক করানোর জন্য। বেশি না, পুরো ওয়েবসাইটও না কিন্তু, একটা পেজকে র্যাঙ্ক করানোর জন্য হচ্ছে মাত্র $1415 দিয়ে, বা যে $1495 দিয়ে একটা ব্যাকলিংক কিনেছে। সো যেই কথা সেই কাজ, ডেফিনেটলি ওটা দেওয়ার সাথে সাথে, ওই ব্যাকলিংক পাওয়ার সাথে সাথে বা একটু পরেই হচ্ছে উনি প্রথম পজিশন ওই কিওয়ার্ডে। বুঝতে পারছেন তো? এখন কথা হচ্ছে তাহলে একটা ব্যাকলিংকের দাম কতটুকু হইতে পারে, মানে কত পর্যন্ত হইতে পারে? ক্যান ইউ ইমাজিন দ্যাট? মানে মোটামুটি রিলেট করতে পারছেন? জি হাজারের ভাই। উপরে। আকাশ থেকে পড়ছেন নাকি? আকাশ থেকে পড়ছেন? হাজারের ভিতরে, লাখের ভিতরে। আরে আপনারা তা বলি নাই, হাজার থেকে, ওটা এভারেজের কথা বলি নাই, বলেছি সর্বোচ্চ কত টাকা পর্যন্ত হতে পারে। এইবার কি ইমাজিন করতে পারেন একটা ব্যাকলিংক, ভালো একটা গ্যাস পোস্ট ব্যাকলিংকের দাম? ভালোই হবে। বুঝতে পারছেন তো জি। কেন ব্যাকলিংকিংটা এসইও তে এত বেশি জনপ্রিয়, আর এইটার চাহিদা এত বেশি কেন, এটার কাজ এত বেশি কেন, এন্ড এটা প্রাইস করে কেন ক্লায়েন্টরা বেশি, বা হচ্ছে ক্লায়েন্ট থেকেও চার্জ করে কেন বেশি? দিস ইজ ওয়াই। এইটা মনে হতে পারে গল্প বা কাহিনী বা মিথ্যে বানোয়াট, বাট এইটা শতভাগ সত্যি একটা ঘটনা, যেটা আমরা নিজেরা দেখেছি, মানে আমি দেখেছি বিশেষ করে পার্সোনালি। যে তখন আমি চিন্তা করলাম, ও মাই গড, মানে একটা দিয়ে, মানে তা চিন্তা চিন্তা করেন যে একটা ব্যাকলিংক আসলে প্রাইসিং কেমন হইতে পারে, তার মানে অবস্থাটা দেখেন, এন্ড একটা ব্যাকলিংকের পাওয়ার কতটুকু। সো এই জন্য যে সমস্ত ওয়েবসাইটের সুপারিশ গ্রহণযোগ্য, আমরা সেই সমস্ত ওয়েবসাইট থেকে গেস্ট পোস্ট ব্যাকলিংক নিব। এখন এত প্রাইস দেখে দমে যাওয়ার কিছু নাই, এত প্রাইস দেখে চিন্তা ভাবনা করার কিছু নাই। হুম, আকাশ থেকে পড়ারও কিছু নাই। তাহলে ওয়েবসাইটের প্রাইসিংটা ডিপেন্ড করে কিসের উপর? এই গেস্ট পোস্ট ব্যাকলিংকের প্রাইসিং গভর্নমেন্ট অথরিটি। ডোমেইনের উপর, ডি এর উপরে। তো উনি যে উনি যে গ্যাস পোস্ট ব্যাকলিংকটা কিনেছে $এত দিয়ে, এটার মেন রিজন হচ্ছে ওই যে যাদের কাছ থেকে কিনেছে তাদের ডিএ ছিল 91। বুঝতে পারছেন?
91 কত বাংলায় বলেন, বাংলায় 91। 100-এর ভিতরে 91 মার্ক পাওয়া ওয়েবসাইট মানে গোল্ডেন এ প্লাস নাকি না, 90-এর উপরে গেলে না গোল্ডেন, জি। গোল্ডেন এ প্লাস পাওয়া ওয়েবসাইট আর কি। তো এইটাই হচ্ছে কাহিনী। এবার চিন্তা করতে পারেন যে ডিএ কেমন। তো এরকম হয় আসলে, এমন এরকম প্রাইসিং হয়, আর এর চেয়ে বেশিও হয়। এমনও হয় যে এক একটা গেস্ট পোস্ট ব্যাকলিংকের দাম $4,000, $4,500 এমনও হয়। ওইটা হচ্ছে নিশ বুঝে, কিওয়ার্ড বুঝে, আপনার পজিশন বুঝে, অ্যান্ড ওভারঅল ওখান থেকে আপনার হচ্ছে একবার র্যাঙ্ক করতে পারলে কি পরিমাণ বেনিফিট পাওয়া যাবে ওটার একটা মানে সম্ভাবনাময় ক্যালকুলেটের উপরে ডিপেন্ড করে আর কি। মানে ওই টাকাই আর্নিং হবে, বিষয়টা তো এরকম না। আমরা কেউ কি ভবিষ্যৎ বলতে পারি নাকি যে আমার এই ওয়েবসাইট থেকে এত লাখ ডলার আর্নিং হবে নিশ্চিত গ্যারান্টি? এভাবে তো বলতে পারি না, আমরা জাস্ট আইডিয়া করতে পারি এত হতে পারে, রাইট? হুম। এই আর কি। তো এটার উপরে ডিপেন্ড করে অনেক সময় প্রাইসিং লেভেলটা চেঞ্জ হয়। তো এইটা এখন কথা হচ্ছে, তো গেস্ট পোস্ট ব্যাকলিংকের এবার যেহেতু আমরা হচ্ছে যে সকল ওয়েবসাইট সকল ওয়েবসাইট থাকলেই তার কাছ থেকে যে আমরা গেস্ট পোস্ট ব্যাকলিং নিব বিষয়টা এরকম না। তাহলে কেমনে নিব? তাহলে আমরা কি ধরবো? এই গেস্ট পোস্ট ব্যাকলিংক নেওয়ারও একটা মানদণ্ড রয়েছে, অথবা যারা গেস্ট পোস্ট ব্যাকলিংক সেল করে তাদেরও, সেল করতে হলে তাদেরও একটু যোগ্যতা থাকা লাগবে। শুধু আমাদের টাকা থাকলে হবে না, টাকা যাদেরকে দিব তার একটু যোগ্যতাও থাকা লাগবে, তার ফোন কলের দামও থাকা লাগবে, রাইট? সো গেস্ট পোস্ট ব্যাকলিং বিক্রি করতে হলে বা গেস্ট পোস্ট ব্যাকলিং আমরা যাদের কাছ থেকে নিব তাদের মিনিমাম যোগ্যতা, তাদের ওয়েবসাইটের মিনিমাম যোগ্যতা ডিএ 30+। কত? 30 ডিএ ওপরে, কত? 30-এর ওপরে। 30-এর উপরে না হইলে ওই সমস্ত ওয়েবসাইটের সাথে আমাদের গেস্ট পোস্ট নিয়ে কোনো কথা হবে না, বার্তা হবে না, কিচ্ছু হবে না। ঠিক আছে? মানে এইটা যোগ্যতা আর কি। বিয়ের বয়স কত? পাস করতে হবে। পাস করতে হবে। ওই 33 পাইলে পাস, রাইট? ফেলের চেয়ে হইলেও ভালো তো নাকি? ওই পাস করার মানদণ্ড হচ্ছে 30, 30+ না হইলে, অ্যাটলিস্ট 30 না হইলে কারোর সাথে কথাই নেই। আমাদের কাছে তিনি কি হবে না, ব্যাকলিংক সেল করার যোগ্যতা আছে বলে আমরা কাউন্ট করব না। বুঝতে পারছেন তো? তাহলে ব্যাকলিংক সেল করার জন্য একটা ওয়েবসাইটেরও যোগ্যতার দরকার আছে। সেই যোগ্যতার মানদণ্ড কত? 30। যখন একটা ওয়েবসাইটে ডিএ 30+ হবে তখনই কেবল সে ওয়েবসাইট ব্যাকলিংকিং মেথডটা মানে তার প্রারম্ভিক বা গেস্ট পোস্ট ব্যাকলিংক সেল করার জার্নিটা শুরু করে দিতে পারে। তবে এই ব্যাকলিংকের কারণে অনেকে আছে র্যান্ডমলি করে ফেলে। এখন এখানে আরো কিছু রিজন আছে, যেহেতু ব্যাকলিংক সেল করলেই লাভ, এই ব্যাকলিংক সেল করলে ওয়েবসাইট ওনারদের লাভ থাকে, কথা এটা। তো এই জন্য অনেকে আবার এই জায়গায় স্পামিং করে। যেমন আপনার ডোমেন অথরিটি 30, আপনি প্রতি সপ্তাহে একটা করে ব্যাকলিংক সেল করতেছেন, মাসে 4টা 5টা 10টা ব্যাকলিংক সেল করতেছেন গেস্ট পোস্ট টাকার লোভে। এটা কয়েক মাস পরে দেখবেন যে আপনার যারা কিনছে তাদের পুরাই লস, কারণ ওই ওয়েবসাইটটা স্পামে পড়ে যাবে। ওই ওয়েবসাইটটা স্পাম পলিসিতে ধরবে গুগল, ধইরা ওই ওয়েবসাইট ব্যান করে দিবে। বা হচ্ছে মানে ব্যান করবে না, শ্যাডো ব্যান করে দিবে। শ্যাডো ব্যান হচ্ছে মানে ওই একবার কট খাওয়াই দিবে, এরপর আর র্যাঙ্ক করবে না, এই ওয়েবসাইটের কন্টেন্ট আর কখনো র্যাঙ্ক করবে না। বুঝছেন তো? ওই যে বিশু যে বলে, বিশু সিনেমা সিল মেরা দিছে, সিল মেরা দিমু, ডিপজলের ডায়লগটা শুনছেন না? কথা কয় না। জি ভাই। সিল মেরা দিমু, ডিপজলের ডায়লগ শুনেন নাই মনে হয়? জি ভাই, ছোটবেলায় শুনেছি। এই সিল মেরা দিব। গুগলও কি করে দিবে? সিল মারিয়ে দেবে। সিল মেরা দিবে, তখন আর এই ওয়েবসাইটে কোনো কন্টেন্ট যতই ভালো কন্টেন্ট র্যাঙ্ক করবে না, একবার যদি সিল পড়ে যায়। বুঝছেন? সো এইটা হচ্ছে কাহিনী। এখন কথা হচ্ছে তাহলে আমরা প্রাইসিং লেভেলটা কি হবো? তো ধরেন আপনি 30 DA+, 30 থেকে 40-এর মধ্যে যাদের ডিএ 30 থেকে 40, 40 নট প্লাস, তাদের ব্যাকলিংকের দাম কম। 25, 30, 35, $50 উপরে কখনো খরচ করা উচিত হবে না পার ব্যাকলিংক। বুঝতে পারছেন? আমি যেভাবে $1500 বলছি ওভাবে হইলে তো ক্লায়েন্টরা ফকিরি হয়ে যাবে। অত টাকার ব্যাকলিংক তো সবাই কিনতে পারে না বা সবাই কেনে না। বুঝাতে পারলাম? জি। ওটা প্রোডাক্ট বুঝে, সার্ভিস বুঝে, নিশ বুঝে, ক্যাটাগরি বুঝে দাম হয়ে থাকে। আমার কথা বুঝছেন? ব্যাকলিংকের দাম ওইভাবে হয়, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তো মোটামুটি যখন যে ওয়েবসাইট 30+, 30 থেকে 40, এই 40-এর মধ্যে যে ওয়েবসাইটগুলা মোটামুটি গ্যাস পোস্ট সেল করতে পারে বা যাদের কাছ থেকে আপনারা নেবেন
তাদের পেছনে আপনার 20-25 বা সর্বোচ্চ 30 মানে আপনার ওয়েবসাইট বা ওই নিশের অনেক 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 ওয়েবসাইট আছে, বা অনেক টাইমে দেখবেন যে কিছু কিছু জিনিস নিশ আছে একদম ন্যারো নিশ, মানে এই নিশগুলা খুবই দুষ্কর পাওয়াটা, তখন ওটা সর্বোচ্চ পর্যায়ে গেলে 50। বুঝতে পারছেন? মানে ওই নিশে ভালো ওয়েবসাইট খুঁজে পাওয়াটাই টাফ। তাহলে নর্মালি আপনারা $20 থেকে $30 বেশি খরচ করবেন না। বুঝতে পারছেন? জি ভাই। কথা ক্লিয়ার? কেমন প্রাইসিং হবে? জি আর যেটা হচ্ছে যে সমস্ত ওয়েবসাইট এরপরে তাহলে 40 থেকে 50, এটার মাঝামাঝি জীবনেও আপনারা 70 ক্রস করবেন না। আর যে ওয়েবসাইটের 50+ দিয়ে যে সমস্ত ওয়েবসাইট, তাদের পেছনে আপনি হয়তো $100 স্পেন্ড করতে পারেন পার গেস্ট পোস্ট ব্যাক লিঙ্ক। বোঝা গেছে? 100+ বলছি, কিন্তু যখন ওই ওয়েবসাইটের ডিএটা হবে 50+, 50+, তো এর পর থেকে খালি 3 গুণ 2 গুণ হারে ব্যাকলিঙ্কের প্রাইস বাড়বে, 3 গুণ 2 গুণ 4 গুণ 5 গুণ হারে বাড়বে এইভাবে প্রতি ব্যাকলিঙ্কের দাম। ডিএ যত বেশি, দামও তত বেশি। বোঝা গেল? তাইলে এখন আমরা তাইলে যারা এখন কথা হচ্ছে, তাহলে আমরা মোটামুটি সব ক্লিয়ার। তাহলে এই টাকাটা কে দিবে? ক্লায়েন্ট। অবশ্যই ক্লায়েন্ট দিবে, অবশ্যই ক্লায়েন্ট দিবে। বুঝতে পারছেন তো? জি। এখন এখানে আর একটা রিজন আছে, যেহেতু আমরা এসইও এক্সপার্টদের আপনার ম্যাক্সিমাম মানে মেজরিটি পার্সন হচ্ছে আমাদের সাবকন্টিনেন্টের পিপলরা, ইন্ডিয়ান পাকিস্তান, এটা অনেকবার বলেছি কিন্তু আমি, যে সাবকন্টিনেন্টের পিপলরা এসইও মার্কেটিং বা এসইও ইন্ডাস্ট্রি থেকে লিড করে। এসইও ইন্ডাস্ট্রি তাদেরই দখলে, সাবকন্টিনেন্টের পিপলদের দখলে। তো এই জায়গায় এসে মানে আমরা সাবকন্টিনেন্টের মানুষরাই একজন আরেকজনের প্রতি সহানুভূতিশীল হওয়ার জন্য অনেকে অনেক রকম হচ্ছে আমরা মানে সিস্টেম বের করেছে, ফেসবুকে বিভিন্ন গ্রুপ বের করেছে। বিভিন্ন গ্রুপ আছে যারা হচ্ছে ব্যাকলিং বা গেস্ট পোস্ট ব্যাকলিং এক্সচেঞ্জ করে। কি করে? এক্সচেঞ্জ। এক্সচেঞ্জ করে, মানে গিভ অ্যান্ড টেক, ইউ অ্যান্ড মি। বুঝছেন তো? আ- আরে কি বলে, গার্লফ্রেন্ড আমাকে দাও বয়ফ্রেন্ড বা আমাকে। হচ্ছে স্বামী স্ত্রী যেভাবে বলে আর কি একজন আরেকজনকে, আমি তোমারে তুমি আমারে। বুঝছেন তো? জি। আর কোনে যাইতাম মিয়া, সব সম্পর্কে টাইনা নিয়ে আইতেছি, তাও যদি না বুঝেন। মানে আমি তোমারে তুমি আমার। আমারে। বুঝছেন তো? আমি আপনারে 5 টাকা দিব, আপনি আমার 5 টাকা দিবেন, হিসাব বরাবর। আপনার আমি গ্যাস পোস্ট ব্যাকলিং দিব, আপনিও আমার গ্যাস পোস্ট ব্যাকলিং দিবেন। মাঝখান থেকে আপনারও ডলার দিতে হলো না, আমাকেও ডলার দিতে হলো না, ব্যাস দুইজনে আমরা কাটাকাটি, এক্সচেঞ্জ। বুঝতে পারছেন? মানে ভাই দুইজন ওয়েবসাইটে কি পোস্ট করবে এটাই? হ্যাঁ, দুইজন দুইজনের ওয়েবসাইটে পোস্ট করবে, আপনি তাকে লিঙ্ক দিবেন, সে আপনাকে লিঙ্ক দিবে, বিনিময়ে ও লিঙ্ক পাইলো, ওর লিঙ্কের বিনিময়ে আপনি লিঙ্ক দিলেন, মাঝখান থেকে ওই যে ডলারের কাটা। বুঝতে পারছেন তো? বুঝছি। বোঝা গেছে? হুম। তো এইরকম অনেক এইগুলো আসলে ওই অনলাইনে পাওয়া যায় না, মানে বিভিন্ন ফেসবুক গ্রুপ গুলা খুঁজে বের করতে হয়, যে আপনার লাইক আপনি গেস্ট পোস্ট ব্যাকলিং এক্সচেঞ্জ গ্রুপস অথবা গেস্ট পোস্ট ব্যাকলিং গ্রুপস এই টাইপের কিছু একটা লিখে সার্চ করতে পারেন, বা এই টাইপের কিছু কিওয়ার্ড লিখে গুগল, এই সরি নট গুগল, ফেসবুকের সার্চ বারে সার্চ করতে পারেন, অনেকগুলো গ্রুপ পাবেন, এগুলোতে জয়েন হয়ে যাবেন। দেখবেন যে ম্যাক্সিমাম পিপলই সাবকন্টিনেন্টের, হয় পাকিস্তানি নয় বাংলাদেশি, ইন্ডিয়ান, এই টাইপের মানুষগুলা। বুঝতে পারছেন? তো ওরা এই এক্সচেঞ্জটা করে থাকে আর কি। ভাই তবে ইন্ডিয়ান মানুষরা তো বলে সিটিং। চিটিং হয় ডেফিনেটলি, অনলাইনে প্রতারণার পাদ আছে। ভাই বাংলাদেশের মানুষ আরো বেশি চিটিং, খালি ইন্ডিয়ান না, ইন্ডিয়ার মানুষও চিটিং, বাঙালিও চিটিং, পাকিস্তানিও চিটিং, সবাই চিটিং। আমাদের সাবকন্টিনেন্টের মানুষদের অভ্যাসই এরকম। তা না হলে আমরা কি 200 বছর গোলামি খাটলাম? ইংলিশদের, ইংরেজদের গোলামি খাটতাম যদি আমরা তা না হইতাম? তখন তো আর বাংলাদেশ পাকিস্তান ভারত ছিল না, তখন কি ছিল? একটাই ছিল। তখন একটা ছিল না। বোঝেন নাই? আমাদের সাবকন্টিনেন্টে যে পুরাটা একটা ছিল না সাবকন্টিনেন্ট, একটা ইন্ডিয়া ছিল। পাকিস্তান বাংলাদেশ সব মিলিয়ে একটাই তো ছিল। জি ভাই। আর তখন চিটিংবাজিটা কেডা করছে? এই চিটিং এর কারণেই তো আমরা 200 বছর শাসিত হয়েছিলাম, হয়েছিলাম না ইংরেজদের হাতে? গণপিটুনি খাইছি, মায়ের খাইছি, সব করছি। ওই তো এই অঞ্চলে মানে এই সাবকন্টিনেন্টের মানুষদের বিহেভিয়ারটা এরকম,
ওদের মনে হচ্ছে যে এটা প্রাকৃতিকগত গুণ, এরা চিটিং। তবে এই চিটিং এর মধ্যে থেকে আপনাকে একজন ভালো মানুষ খুঁজে বের করতে হবে, যার সাথে আপনি বিশ্বাস করে, যাকে বিশ্বাস করে আপনার ওয়েবসাইটে উনি অ্যাক্সেস দিবে, মানে উনি ওয়েবসাইটে অ্যাক্সেস তো জীবনেও দিবেন না, আপনার কন্টেন্ট উনি পাবলিশ করবে, আপনি উনার কন্টেন্ট পাবলিশ করবেন, মাঝখান থেকে টাকাটা না দিলেই হইলো। যদি এক্সচেঞ্জ ব্যাপারে রাজি হয় তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় লস নাই। লস নাই এই জন্য, আপনি উনার কন্টেন্ট ধরেন আগেই পাবলিশ করে দিলেন, এরপর দেখলেন যে উনি দিলও না, তাহলে আপনার উনি কন্টেন্ট ডিলিট করে দিবেন, শেষ কাহিনী। বুঝেন নাই? জি। যেহেতু জি আর ভাই। টাকা হইলে একটা ভয় থাকে যে উনাকে আগে পে করে দিলে দিল, এরপরে আমাকে ব্লক করে দিলে শেষ। এরকম হয় মাঝে, এরকম হয়, একটু চোখ কান খোলা রাখতে হবে, নাহলে বেশ কিছু টাকা হারাইতে হবে। বাট যখন টাকা যদি না থাকে, শুধু এক্সচেঞ্জের ব্যাপারটা থাকে, তখন ব্যাপারটা কিন্তু ভিন্ন। তখন ব্যাপারটা ভিন্ন। আর ততক্ষণ পর্যন্ত আপনারা পে করবেন না যতক্ষণ পর্যন্ত টাকা দিচ্ছে, মানে এই সরি, কি বলে, সরি, মানে আপনার ব্যাকলিং করে পে করতেছে এরকম যতক্ষণ, মানে সরি, ব্যাকলিং করে আপনাকে স্ক্রিনশট যতক্ষণ না দিচ্ছে ততক্ষণ পে করবেন না। বুঝতে পারছেন? টাকা দেওয়ার পর যদি ভাই ব্লক করে পোস্টটা ডিলিট করে দেয়। তখন আর কিছু করার তো নাই, কাজ তো করছে সে, আপনারা তো প্রমাণ দিছে। আর এইটা যদি করে তাহলে তো ওই যে চিটিং চিটিং, ওই চিটিংই থেকে গেল, বুঝেন নাই? মানে স্মার্ট চিটিং আর কি। আগে টাকা না চাইয়া কাজ করে টাকা চাইছে, কাজ করে আবার কাজ নষ্ট করে দিছে, এই তো। এই জন্যই তো বললাম রে ভাই, চোখ কান খোলা রাখতে হবে। বুঝতে পারছেন? জি ভাই। তো এই সমস্ত গ্রুপ অফ পিপলে এই ধরনের চিটিং হয়, আবার কিছু অ্যাডমিনও থাকে, অ্যাডমিন ডিল করে নেয়। তো এই সমস্ত হলো, এই জায়গায় গেলে অ্যাডমিনের সাথে ডিল করে নেবেন, টাকা দিবেন অ্যাডমিনের কাছে, কাজ বুঝে নেবেন, এরপর অ্যাডমিনের কাছ থেকে উনি বুঝে নিবে। এরপরে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি আবার অ্যাডমিন ডিল করলে সমস্যা হচ্ছে ওনার কাছে জানাইতে পারবেন যে এই ভদ্রলোককে টাকা দিছিলাম, আপনার মাধ্যমেই দিছিলাম গত পরশু, আজকে আমার দেখি যে ব্যাকলিং ডিলিট করে দিয়েছে। আচ্ছা, উনি এবার ব্যবস্থা নিতে পারবে হয়তো। মানে টাকা একবারে যদি ব্যাক নাও করতে পারে, অন্তত ওই গ্রুপ থেকে এই লোকরে আর কেউ যাতে প্রতারিত না হয়, ব্যান তো করে দিতে পারবে অ্যাডমিনরা, পারবে না? জি। জি ভাই। এই আর কি। আবার এখানে হচ্ছে অনেকেই মানে আমাদের সাবকন্টিনেন্টের মানুষ চোর হইলেও কিছুটা সহানুভূতিশীল একজনের প্রতি, কারণ আপনি গুগলে যে দেখবেন যে ইস্যুতে র্যাঙ্ক করা যতগুলো ওয়েবসাইট, যত কিওয়ার্ডে, ওদের ম্যাক্সিমামের র্যাঙ্কের পেছনেই দেখবেন যে যাদের অবদান তারা সাবকন্টিনেন্টের মানুষ, হয় পাকিস্তানি, নাই বাংলাদেশি, নাই ইন্ডিয়ান, এরাই এসিও নিয়ে গুগলে র্যাঙ্ক করাচ্ছে, এক একজনের এক একটা ক্লায়েন্টের ওয়েবসাইট টাকার জন্য কাজ করে র্যাঙ্ক করাই দিচ্ছে। তার মানে ওরাই সার্চ ইঞ্জিনের মাস্টার, সোজা কথা হচ্ছে এটা। বুঝতে পারছেন তো? তো অনেকে এই জায়গায় আবার সহানুভূতিশীল হয়, যেমন হচ্ছে সহানুভূতি, যেমন ওই যে আমরা যে নর্মালি $50 খরচ হয় একটা ব্যাকলিং কিনতে, 40+ হইলেই 50-60, ওখানে ওরা অনেকে আবার হচ্ছে কম প্রাইসে সেল করে, $15, $20, $25। যেমন আমরা হচ্ছে যে $30 যেগুলো বলছি, যে 30+ হইলে 30 থেকে 50-র মধ্যেই, ওখানে আবার ওরা অনেকে কম প্রাইসে সেল করে, 12-15, মানে $15, $16, $20 সেল করে, প্রাইসটা কম দেয় আর কি। বুঝতে পারছেন? তো ওদের লস নাই, লস নাই কেন? তারা একসাথে অনেকগুলো ব্যাকলিং বিক্রি করতেছে, আবার ওরা বলে দেয় যে একটা ব্যাকলিং দিবে না, বা দুইটা দুইটা পাঁচটা কিনতে হবে অ্যাটলিস্ট। তো একসাথে যদি আপনি পাঁচটা ব্যাকলিং কিনেন তখন তো আপনাকে 2-4-5 টাকা ছাড় দেওয়াই যায়, যায় না? আমরা তো নর্মালি চা দোকানেও ছাড় দেয়, একসাথে 100 টাকার প্রোডাক্ট বা 120 টাকার প্রোডাক্ট কিনলে অন্তত 2-1 টাকা ছাড় দেয়, কি ছাড় দেয় না? ওই রকম আর কি। কথা বুঝাইতে পারলাম? জি। এখন কথা হচ্ছে তাহলে, ফেসবুক গ্রুপের কথা বললাম, বিভিন্ন গ্রুপ থেকে এভাবে কানেক্ট করে নেবেন, জয়েন হয়ে এভাবে ব্যাকলিং আদান প্রদান করবেন কথার মাধ্যমে। আচ্ছা, তাছাড়া গুগলে কিভাবে খুঁজে বের করব? তাহলে তাছাড়া যারা গেস্ট পোস্ট ব্যাকলিং কি করে, ওদের ওদেরকে কিভাবে খুঁজে বের করব? সো এভাবে আপনি লিখতে পারেন, জাস্ট সিম্বল, আপনার যে মেইন কিওয়ার্ডটা, হ্যাঁ, মেইন যে কিওয়ার্ডটা সেটা ঠিক রাখবেন। মেইন কিওয়ার্ড ধরেন আপনার হচ্ছে মানে মেইন কিওয়ার্ড না, আপনার নিশ, মেইন নিশ বেস না হলে দিবেন না। আপনার আবার এই গ্যাস পোস্ট ব্যাকলিং কিনতে গেলে অনেক কিছু খেয়াল রাখবেন, যেমন হচ্ছে কিছু ওয়েবসাইট পাবেন গ্যাস পোস্ট তারা নিচ্ছে ঠিক আছে, বাট তারা আপনার কিচেন নিয়ে লিখতেছে, তারা বাইক নিয়ে লিখতেছে, তারা হচ্ছে আপনার মেডিসিন নিয়ে লিখতেছে, তারা মেডিকেল নিয়ে লিখতেছে, তারা চেয়ার টেবিল নিয়ে লিখতেছে, মানে হ জ ব র ল, যখন যা পাচ্ছে তখন তা নিয়ে লিখছে। আবার তারা দেখছে যে ক্রিপ্টোকারেন্সি নিয়ে লিখতেছে, মানে যখন তার মন যা চাইতেছে তাই লিখতেছে। আবার এই সমস্ত ওয়েবসাইট থেকে কিন্তু কিনবেন না, ঠিক আছে? এই সমস্ত ওয়েবসাইটে কখনো গেস্ট পোস্ট ব্যাকলিং কি করবেন না, করবেন না। বুঝাতে পারলাম? তাহলে জি কাদের ভাই। কাছে করবেন? যারা শুধুমাত্র ধরেন, যারা শুধুমাত্র কসমেটিক্স নিয়ে লিখতেছে ওরা,
বা যাদের ওয়েবসাইটে শুধুমাত্র কসমেটিক্স নিয়ে কথাবার্তা, হ্যাঁ আমার একটা কসমেটিক্স লিঙ্ক দরকার, ব্যাকলিঙ্ক বা গেস্ট পোস্ট দুইটা পাঁচটা দরকার, তাহলে তাদেরকে সিলেক্ট করবেন। যাদের স্পেসিফিক আমার মেডিকেল নিশের জন্য গেস্ট পোস্ট ব্যাকলিঙ্ক দরকার, ওই ওয়েবসাইট থেকে, ওই সমস্ত ওয়েবসাইট থেকে নিব যারা শুধুমাত্র, যাদের ওয়েবসাইটের মানে আপ টু বাটাম পুরা গাইটা বানাইলেও মেডিকেলের বাহিরে, মেডিসিনের বাহিরে বা মেডিকেল প্রোডাক্টের বাহিরে কোনো কন্টেন্ট পাবো না। তার মানে ওইটা স্পেশালি কি মেডিকেল নিশের ওয়েবসাইট, রাইট? ওই সমস্ত পিপলদের কাছ থেকে আমরা গেস্ট পোস্ট ব্যাকলিঙ্ক নিব। কথা বুঝতে পারলাম? জি ভাই। এ কথা ক্লিয়ার? জি। তাহলে আমরা কি করতে জি। পারি? তাহলে আমরা কি করতে পারি? এখন আমরা কিভাবে গুগল থেকে বের করতে পারি? ফেসবুকের কথা তো বললাম। তাহলে ফেসবুকে কিভাবে কথা বলে নেবেন, বা গ্রুপ ট্রুপ থেকে আলোচনা হলে ওই ওদেরকে বলে দিবেন, ভাই আমার নিশ কিন্তু এইটা, আমার নিশ কিন্তু মেডিকেল, আপনার ওয়েবসাইটটা আগে আমারে দেন, আমি দেখি এটা আপনার যদি মেডিকেল নিশ হয় তাহলে নিব, নাহলে নিব না। সোজা কথা, ঠিক আছে না? আমার ক্লায়েন্টের প্রোডাক্ট হইছে বা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট হইছে বিউটি টাইপের, বিউটি এন্ড কসমেটিক্স। আপনার বিউটি কসমেটিক্স থাকলেই আমি লিঙ্ক নিব, আদারওয়াইজ আমি নিব না। আমি মাল্টি নিশের ওয়েবসাইট থেকে লিঙ্ক নেব না। আমি শুধুমাত্র যে ওয়েবসাইট যে টপিকে কাজ করে আমার ক্লায়েন্টের সেই টপিকের নিডের উপরে আমি ওই সমস্ত ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক নিব। কারণ ওটার টাকাটা, ব্যাকলিঙ্কের টাকাটা ক্লায়েন্ট পে করলেও, ক্লায়েন্ট, আপনি একজন মানুষের টাকা খরচ করবেন, তার বিনিময়ে তাকে সেভাবে ফিডব্যাক নিয়ে দেওয়ার দায়িত্ব কার? আপনার। কারণ আপনাকে এক্সট্রা করে পে করতেছে না, হুম। আপনাকে তো এটার বিনিময়ে পে করতেছে কি করতেছে না? অবশ্যই করতেছে। ডেফিনেটলি আপনাকে হায়ার করবে ব্যাকলিঙ্ক, মানে এই ব্যাকলিঙ্ক বা গ্যাসপোজ ব্যাকলিঙ্কে আপনার দায়িত্ব কি থাকবে? অ্যাজ এ ব্রোকার হিসেবে কাজ করবেন বা ম্যানেজার হিসেবে, মানে ওই ব্যক্তির কাছ থেকে বা ওই ওয়েবসাইটের সাথে কথাবার্তা বলে আপনি ব্যাকলিঙ্ক ফিক্স করে দিবেন যে ভাই উনাকে আমাকে দিবে $25। হ্যাঁ, ক্লায়েন্টকে জানিয়ে দিবেন ভাই ওই $25 চাইছিল আপনার ব্যাকলিঙ্কের জন্য, আপনি কি রাজি? রাজি হইলে জাস্ট উনি কন্টেন্ট দিবে, উনি সবকিছু দিবে, আপনি এটা উনার কাছে, তারপরে যে রাজি হয়েছে তার কাছে ডেলিভার করে দিবেন। মাঝখান থেকে উনারে $25 দিয়ে দিবেন আর ক্লায়েন্টকে বলবেন যে আমারটা দেন। বুঝছেন তো? জি। অথবা অনেক সময় আপনি এরকমও করতে পারেন যে ওই যে ব্যাকলিং দিতে রাজি হয়েছে সে যদি $25 চার্জ করে, আপনি ক্লায়েন্টকে বললেন ও $32 চার্জ করছিল, 30 ডলার অনেক জোরাজোরি করে 32-এ রাজি করেছে, হ্যাঁ, মাঝখান থেকে ওই $60 আপনার। পার পার ব্যাকলিং $60 খারাপ না কিন্তু, মেলা। বুঝছেন তো কেমনে কাজ করে? মানে আপনার স্যালারিটা তাহলে দিচ্ছে কি দিচ্ছে না? সো ডেফিনেটলি তাকে একটা ভালো ব্যাকলিং ম্যানেজ করে দেওয়া কার দায়িত্ব? আমার, না আপনার? আমাদের। আমাদের দায়িত্ব না ক্লায়েন্টদেরকে ভালো ব্যাকলিং প্রোভাইড করা? জি। জি ঠিক ভাই। আছে। তো ধরেন আমাদের হচ্ছে তাহলে ফেসবুক গ্রুপ টুপের কথা তো বললাম, বিভিন্ন গ্রুপ থেকে খুঁজে বের করতে পারি। এবার গুগল থেকে কিভাবে বের করতে পারি? বের করতে পারি আমার নিশ। নিশ হচ্ছে মেডিআইসিআল, মেডিকেল। বানান কি হয়েছে কি হয়েছে না আই ডোন্ট নো। আচ্ছা। হয়েছে। জি জি। এটা এখানে কেন হইলো? এটা এখানে হওয়ার কাহিনী কি? আচ্ছা ধরেন আহ এইটা তো নাকি, আচ্ছা ধরেন আহ, জি, এইটা, আচ্ছা হোক হোক, অসুবিধা নাই। এখানে লিখতে পারেন আপনি হচ্ছে আহ অথবা আপনি হতে পারে ধরেন কি দিতে পারি, টেক, টেক অ্যান্ড গ্যাজেট, আমরা এটাও দিতে পারি, রাইট? এটার রিজনটা এতক্ষণে বুঝতে পারছি, কাহিনীটা কোন জায়গায় হচ্ছে আসলে। ধরেন আমাদের নিশ হচ্ছে টেক, মানে টেকনোলজি টাইপের বা টেক নিশ। এই টেক নিশের হলো লিখলো আমরা টেক গ্যাস পোস্ট বা টেক রাইট ফর আস, রাইট ফর আস এইটা। তারপরে টেক ঠিকই রাখবো, টেক ঠিকই রাখবো, আমার নিশটা ঠিক রাখবো। তারপরে লিখতে পারি গেস্ট পোস্ট, গেস্ট পোস্ট লিখে ফেলতে পারো। হ্যাঁ, তারপরে টেক, এইভাবে করে আমরা লিখে ফেলতে পারি। টেক রাইট ফর আস, টেক গেস্ট পোস্ট, টেক রাইট ফর আস ওয়েবসাইট, এই ধরেন আমরা এটা লিখেই সার্চ করে ফেলি। এটা লিখে জাস্ট গুগলে সার্চ করলে ওয়েবসাইটটা পেয়ে যাবেন, যারা যারা টেক ইন্ডাস্ট্রিতে রাইট গেস্ট পোস্ট নিচ্ছে। এই যে টেক রাইট ফর আস, রাইট ফর আস, এই যে রাইট ফর আস, এই যে রাইট ফর আস, টেক নোট, এরা কিন্তু অ্যাকসেপ্ট করতেছে। তো এদের বেশ কিছু পলিসি থাকে, পলিসি আপনাকে পড়ে নিতে হবে। এই যে রাইট ফর আস, রাইট ফর আস, এরা সবাই, এখানে যতগুলো ওয়েবসাইট আছে রাইট ফর আস যেখানে দেখবেন মানে তারা আসলে অ্যাকসেপ্ট করতেছে। বুঝতে পারছেন?
আমি যদি আরেকটা ট্যাব নেই, আরেকটা ট্যাবে হচ্ছে আমাদের আরেকটা এই কিওয়ার্ড টেক গেস্ট পোস্ট। আমি জাস্ট এই দুইটা দিয়ে দেখালাম, বাকিগুলো আমি এখানে অটো অ্যাড করে দিব, ঠিক আছে? সবগুলো তো দেখানো পসিবল না, আমার আবার 10টা ক্লাস আছে একটু পরেই। আচ্ছা, এই যে টেক গেস্ট পোস্ট বা গেস্ট পোস্ট, এই যে দেখেন রাইট ফর আস গেস্ট পোস্ট, তারপরে টেকনোলজি ওয়েবসাইট দ্যাট অ্যাকসেপ্ট গেস্ট পোস্ট, তারপর হচ্ছে যে আপনার অথবা এই যে টেক গেস্ট পোস্টিং ওয়েবসাইট, এই যে ফ্রি গেস্ট পোস্ট টেকনোলজি প্লাস, এই যে দেখছেন কেমনে দিছে প্লাস প্লাস দিয়ে, দেখছেন? গেস্ট পোস্ট প্লাস সফটওয়্যার, মানে সফটওয়্যার নিয়ে যারা গেস্ট পোস্ট অ্যাক্টিভ করে, রাইট ফর আস গেস্ট পোস্ট। এখান থেকে জাস্ট আপনি আইডিয়া নেন কিভাবে কি হচ্ছে, এই প্রম্পট গুলো জাস্ট মনে রাখবেন। মানে এগুলা একটা স্যাম্পল, মানে একটা সূত্র। জাস্ট কি করবেন, প্রতিটা এই সূত্রগুলো আপনি এখান থেকে এই যে এইভাবে নোট করে নিতে পারেন। নোট করে নিয়ে পরে কি করবেন, শুধু টেকের জায়গায় আপনার ক্লায়েন্টের যদি হয় মেডিকেল তাহলে মেডিকেল বসাবেন, আপনার ক্লায়েন্ট যদি হয় বিউটি অ্যান্ড কসমেটিক্স বিউটি অ্যান্ড কসমেটিক্স রাখবেন, আর বাকি সূত্রগুলো সব সেম থাকবে। বুঝতে পারছেন? কথা বুঝতে পারলাম? এখানে তো সবগুলাই সূত্র মনে ভাই। ওই রকম আর কি, আপনি এটাও সূত্র, মানে আমি প্লাস দিই নাই তাতে কি হয়েছে। জি ভাই বুঝছি এখন এই না। যে এখানে দেখেন, এই যে টেকনোলজি প্লাস রাইট ফর আস প্লাস গেস্ট পোস্ট, এই যে এখানেও আসছে। আমি এটা লেখার পরে অনেকগুলো আসছে, দেখছেন? তো আপনি জাস্ট এই সূত্রগুলো মানে জাস্ট মনে রাখবেন, আর পাশে দিয়ে শুধু ওই নিশটা চেঞ্জ করে দিবেন, আপনার ক্লায়েন্ট যে নিশের সেই নিশ দিবেন, ব্যাস কাহিনী শেষ। এইটুকু আমরা করতে পারবো তো? জি আচ্ছা, এরপরে ধরেন আমি একটা ওপেন করে দেখাই এখন তাহলে। এই যে এখানে কিছু তাদের কিন্তু বেশ কিছু গাইডলাইন থাকে। তো এখানে কি করতে হবে আমি আবার বলে দিচ্ছি, এখানে সবকিছু আপনাদেরই করতে হবে। যেমন এই যে টেক নোডেরটা আমরা আচ্ছা এটা তো ওপেন করছিলাম, রাইট? এদের একটু শর্ত দেখেন, রাইট ফর আস, ওকে টেক নোড, ওরা বলে দিচ্ছে যে গেট সামথিং সে চায়না, হিট টেক নোড, এটা সেটা টিপস ফর গুড পিচ। আচ্ছা, এই যে খেয়াল করেন এখানে ওরা বলে দিছে এই যে টিপস ফর এ গুড পিচ, মানে তারা যে কন্টেন্ট গুলো অ্যাপ্রুভ করে তার কিছু শর্ত। টেল আস দ্যাট গোয়িং অন ফিউ ওয়ার্ডস, হোয়াটস গোয়িং অন ইন এ ফিউ ওয়ার্ডস, খুবই অল্প ওয়ার্ডে তাদেরকে বলতে হবে যে হোয়াটস গোয়িং অন এটা সেটা। আই এম গোয়িং টু রাইট অ্যাবাউট ডগস অন ডানিন, মানে এটা একটা স্যাম্পল দিয়ে দিছে, বাট আই এম গোয়িং টু রাইট ডগস আর টেকিং ডাবিন ইজ, এটা কিপস ইট ক্লিয়ার। ইউজ স্প্যানিশ ইংলিশ অ্যাভয়েড জার্গান অ্যান্ড এইটা সেটা, মানে তারা অন্য কোনো ইংলিশে হচ্ছে অ্যাপ্রুভ করে। কিপ নোট শর্ট, কিপ ইট শর্ট, ওরা বলতেছে আওয়ার প্রিপেয়ার্ড লেন্থ ফর সাবমিশন 70, মানে 700 থেকে 900 ওয়ার্ড হইতেই হবে কন্টেন্টের লেন্থ। বুঝতে পারছেন? তো এরা খুব কম শর্ত দিছে। আমরা আরেকটা ওয়েবসাইট ওপেন করি, আপনার হচ্ছে টেমপ্লিফাই, এদের এটা ওপেন করি, এরা খুব কম দিছে শর্ত। বেশ কিছু শর্ত থাকে এগুলোতে, হ্যাঁ। এগুলোতে বেশ কিছু শর্ত থাকে, যেমন হচ্ছে এখানে গেস্ট পোস্ট উইথ আস, এরপরে ওদেরকে হোয়াট আর ইউ লুকিং ফর, এটা সেটা ওয়েলকাম ব্লগার্স রাইট ফর আস অ্যান্ড এখানে হাউ টু পোস্ট ব্লগ উইথ আস, এই যে এখানে তাদের শর্ত বলে দিচ্ছে। এখানে দাঁড়ান, এই যে হাউ টু গেস্ট পোস্ট রাইটিং গাইডলাইন, এই গাইডলাইনটা সব জায়গায় দেখবেন যে গাইডলাইন আছে কিনা বা তাদের পলিসি আছে কিনা। গাইডলাইনের পরিবর্তে অনেকে এটাকে পলিসি ওয়ার্ডটাও ব্যবহার করে, তাদের কি কি পলিসি আছে একটু ব্যবহার করেন। তার আগে কি করবেন, এইটা দেখবেন, এইটা এইখানে লিঙ্কটা কপি করে নিয়ে কি দেখবেন বলেন তো, এটার ডিএ কত, এটার ডিএ কত, যে কোনো ওয়েবসাইট দেখবেন আগে ডিএটা কত। ডিএ যদি ঠিকঠাক থাকে তাইলে বাকি গাইডলাইন পড়বো, তাছাড়া পড়ার দরকার নাই, পড়ে সময় নষ্ট করার কি কাম? বুঝছেন না? জি ভাই। এটা যদি পাস করে তাহলে পড়বো, আদারওয়াইজ পড়বো না, ঠিক আছে? ডেফিনেটলি ডিএ চেক করে নেবেন। আচ্ছা, এরপরে ওদের গাইডলাইন কি, দ্য রাইটার্স হ্যাভ টু মেক শিওর অ্যাবাউট দ্য কোয়ালিটি অফ পোস্ট অ্যান্ড দ্য রেপুটেশন অফ দ্য ব্লগ। তার মানে তাকে শিওর করতে হবে ব্লগটা, মানে ওদের পলিসি আর কি, এটা মেক শিওর করতে হবে আপনি কোয়ালিটি, মানে যে পোস্টটা দিবেন ওদেরকে যে কন্টেন্টটা ওটা হাই কোয়ালিটি কন্টেন্ট। তারপর দ্য রিটেন আর্টিকেল শুড বি ইউনিক অ্যান্ড মাস্ট নট বি পাবলিশড কপিড, মানে ধরেন এখানে এই কন্টেন্টটা পাবলিশ হয়েছে, এটা কপি করে আরেকজনকে দিলাম, ভাই ধরেন এইটাকে আপনি গেস্ট পোস্ট হিসেবে চালাই দেন, এটা হবে না। ডেফিনেটলি আপনাকে শুড বি ইউনিক, অর্থাৎ এমন একটা কন্টেন্ট উনাকে দিতে হবে যেটা পৃথিবীতে এর আগে কোনোদিন পাবলিশ হয় নাই। বুঝতে পারলাম? তার মানে নো ব্লাগারিজম, নো ডুপ্লিকেট, কারো কাছ থেকে কপি করা যাবে না, আপনারই কন্টেন্ট হইতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দ্য অথর আর নট পারমিটেড টু রিপাবলিশ দেয়ার পোস্ট আর্টিকেলস অন এনি আদার সাইট, অর্থাৎ একই কন্টেন্ট আপনি বারবার অন্য কোনো ওয়েবসাইটে পাবলিশ করতে পারবেন না, ঠিক আছে?
এটা উনাকে যেটা দিয়েছেন এটাই শেষ, আর অন্য কোনো ওয়েবসাইটে নাই। এনশিওর দ্য অরিজিনালিটি অ্যান্ড ইউনিকনেস অফ দ্য কন্টেন্ট বিফোর গোয়িং সাবমিট। আপনাকে অবশ্যই এটা এনশিওর করে নিতে হবে এটার অরিজিনালিটি এবং ইউনিকনেস, মানে এই কন্টেন্টটা আপনারই আর কারো না, এটা এনশিওর করে নিতে হবে। তারপর স্ট্রিক্টলি অ্যাভয়েড পুয়ার কোয়ালিটি আর্টিকেলস পোস্ট, মানে কন্টেন্টের কোয়ালিটি ডেফিনেটলি আগে বলে দিয়েছে ভালো হইতে হবে। পুয়ার কোয়ালিটি হইলে ওরা অ্যাপ্রুভ করবে না, ওরা নিবে না। দ্য কোয়ালিটি অফ দ্য পোস্ট শুড রিমেন হাই, রিচিং নাম্বার অফ এটা সেটা গ্লোব, হ্যাঁ। ডোন্ট আর্টিকেল ব্লগ ইমপ্রুভ দ্য সার্চ ইঞ্জিন, রাইট দ্য আর্টিকেল পোস্ট সাচ কাইন্ড অফ পোস্ট। মানে এটা বলতেছে ওই যে কি বলতেছে, মানে ওই আমরা কিওয়ার্ড ডেনসিটির একটা ব্যাপার বলছি না, ফোর্স করে যে আপনার এই কি করা কন্টেন্টের ইয়েটা নষ্ট করা, এটা করা যাবে না, হ্যাঁ, ইউনিক হইতে হবে। আচ্ছা, দ্য অথর বায়ো কন্টেন্ট শুড বি অ্যাবভ 2-3, মানে অথরের বায়োটা মানে যিনি কন্টেন্ট দিচ্ছেন বা যিনি গেস্ট পেপার পাবলিশ করছেন ওনার সম্পর্কে 2-3 সেন্টেন্স প্রথমেই বলা থাকতে হবে। ইট ইজ স্ট্রিক্টলি অ্যাভয়েড অ্যাড ব্রোকেন লিঙ্কস অর স্পাম দি ইন দিন কন্টেন্ট, মানে কন্টেন্টের মধ্যে যে লিঙ্কটা অ্যাড করতে চাচ্ছেন ডেফিনেটলি ওটা যেন 404 না হয় বা ওই লিঙ্কটা যেন ব্রোকেন লিঙ্ক না হয়। কথা ক্লিয়ার? ম্যান্ডেটরি রাইট আর্টিকেল ট্রেন্ডিং টপিকস ট্রেন্ড পার আওয়ার রিকোয়ারমেন্ট। এটা হচ্ছে এই যে দেখেন প্লাগারিজম ফ্রি হইতে হবে ডেফিনেটলি, ওয়েল স্ট্রাকচার, কন্টেন্টের স্ট্রাকচারটা ভালো হইতে হবে, ইরর থাকা যাবে না, মানে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক থাকা যাবে না। আশা দেন মেক ইউজ স্পেলিং স্পেল চেক অ্যান্ড ইউনিক, মানে কন্টেন্টের বানানগুলো ঠিক করেন, স্পেলিং গুলো ঠিক করেন, ওকে। আচ্ছা, ওরা কি কত হাজার ওয়ার্ড বলে দিছে? অনেকে বলে দেয়, মানে ম্যাক্সিমাম দেখবেন যে 95% 1000 ওয়ার্ডের নিচে কোনো কন্টেন্ট অ্যাপ্রুভ করে না, মানে কন্টেন্টের লেন্থ 1000-এর নিচে হইলে কোনো ওয়েবসাইট সেটা পাবলিশ করতে চায় না। আর না, ওদের প্রত্যেকটা ওয়েবসাইটেরই সেম, মানে দেখবেন যে প্রায় হুবহু কপি এটাই বলে যে আপনার কন্টেন্ট ইউনিক হইতে হবে, এর আগে কোথাও যেন পাবলিশ না হয়, আবার আমার কাছে পাবলিশ করার পরে সেই কন্টেন্ট অন্য কোথাও পাবলিশ করতে পারবেন না। একটা বা দুইটা ইমেজ দিবেন, লিঙ্কটা দিবেন, সেটা যেন ব্রোকেন না হয় অ্যান্ড আপনার কন্টেন্টের কোয়ালিটি যেন ভালো হয়। সবার শেষে যেটা হচ্ছে যে আপনার কন্টেন্ট যেন 1000 ওয়ার্ডের বেশি হয়, মানে লেন্থ, কন্টেন্টের লেন্থ, ব্যাস। এটা যদি হয় তাহলে তাদের সাথে কন্টাক্ট করতে পারেন। এই যে এখানে ওদের সাথে কথা বলার অপশন আছে, আপনি ইউআরএল টু রাইটিং ওখানে দিতে পারেন। এখানে সাবমিট টপিকস ইউ ওয়ান্ট টু কন্ট্রিবিউট, কোন টপিকে লিখবেন ওই মেইন টাইটেলটা এখানে দিয়ে দিবেন, হেডলাইনটা, তারপর আর্টিকেল দিয়ে দিবেন এখানে, এটা 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 এখানে এই সবকিছু যা যা দিয়ে সাবমিট করে দিবেন, নেক্সটে দিয়ে দিবেন। অথবা ডিরেক্ট ওদের যে কন্টাক্ট আছে গেলে ওদের মেইল আছে, মেইলে গিয়ে তাদের সাথে কন্টাক্ট করবেন। ওদের এখানে মেল পাওয়া যায় অনেক সময়, অনেক কোম্পানির মেল থাকে, পাবলিশ থাকে না, রাইট? এখানে দেখবেন যে অনেকে মেল দিয়ে দিচ্ছে। আমরা যদি এখানে কন্টাক্ট আস অপশনটা দেখি, আহ অনেকেই কন্টাক্ট আছে মেলটা দিয়ে দেয়। প্লিজ চেক হিয়ার, ইউ আর লুকিং ফুল টাইম পজিশন, প্লিজ চেক হিয়ার। তারপর হচ্ছে টু পিচ আওয়ার স্টোরি ফিল, এই যে এখানে এখানে তারা আছে, এখানে আলাদা ফর্ম দিয়ে দিছে, এখানে তাদের সাথে যোগাযোগ করেন, বুঝতে পারছেন? কথা ক্লিয়ার? পাবলিশ অ্যান আর্টিকেল, এই যে এই পিচটা আসছে, ওদের সাথে কথা বলতে বলছে, পিচ অ্যান আর্টিকেল, যে এখানে এখানে আপনারা কি কি করতে যাচ্ছেন, উইচ্যাট নেম, উইচ্যাটের লিঙ্কটা দিতে, মানে আপনার যদি উইচ্যাট থাকে, অ্যান্ড কন্টেন্টের লেন্থ, এটা সেটা আপনি ওদের সাথে কথা বলতে পারবেন। কথা বুঝাইতে পারলাম? আর কন্টাক্ট আছে ম্যাক্সিমাম ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকে না, আপনি যদি দেখেন, আমরা যদি এখানে আপনাকে দেখাই, কিছু কিছু ওয়েবসাইটে রাইট ফর আস, ওখানে দেখবেন ওদের জিমেল দেওয়া আছে বা ওদের মেল দেওয়া আছে, ওই মেলে ওদের সাথে কন্টাক্ট করবেন। হ্যাঁ, ওই মেলে এই সবগুলোরই সত্য পাই সেম, পরে নিবেন, পরে নিয়ে ওদের সাথে জাস্ট মেইলে কনফার্ম করবেন, মেইলে আপনার মেইল থেকে একটা মেল দিবেন, হাই, আহ মানে মেইলের স্যাম্পলটা আমি জাস্ট বলে দিচ্ছি, আপনারা ওটা রাইট করে নেবেন, হ্যাঁ, হাই বা হ্যালো, আমি দেখেছি তুমি হচ্ছে টেকনিশে গেস্ট পোস্ট অ্যাপ্রুভ করতেছো, ঠিক আছে, আমি আহ, আমিও আমিও মোটামুটি টেক ইন্ডাস্ট্রিতে লেখালেখি করি বা টেক নিয়ে লেখালেখি করি, আমারও একটা ওয়েবসাইট আছে বা আমার ক্লায়েন্টের একটা ওয়েবসাইট আছে, টেক নিয়ে আমরা লেখালেখি করি সেখানে, অ্যান্ড আমি চাচ্ছি যে তোমার ওয়েবসাইটে একটা গেস্ট পোস্ট পাবলিশ করতে, জাস্ট এইটুক। এরপরে লাস্ট লাইনে লিখে দিবেন যে আই হ্যাভ রিড, মানে মানে তার যত পলিসি আছে এটা সেটা সবকিছু আপনি পড়েছেন, অ্যান্ড এখানে পড়ে বলবেন যে আমি সব পড়েছি, পড়ে আমি সবকিছু মানতে রাজি, জাস্ট লেট মি ইউ, চল লেটস ডিসকাস মোর, অথবা লেটস মানে লেটস গো ইম, কি বলে, ফরওয়ার্ড, গো ফরওয়ার্ড, আমরা সামনের দিকে যাই চলো, মানে ও তখনই বুঝবে যে গো ফরওয়ার্ড মানে কি বোঝাচ্ছেন। গো ফরওয়ার্ড মানে ওর সাথে যে আপনি আহ টাকা পয়সার বিষয়ে যে আলাপ করতে চাচ্ছেন বা কত প্রাইসিং টাইসিং, ও এটা নিশ্চিত বুঝে যাবে। আমার কথা বুঝতে পারছেন?
এই হ্যালো 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 হ্যালো। জি ভাই, বুঝছি। জি ভাই, আসি, শুনতেছি, বুঝতে পারতেছি। কথা ক্লিয়ার? এরপরে ওর সাথে কথা বলে আপনি ফাইনাল করে নেবেন, এটাই হচ্ছে কাহিনী। অ্যান্ড দ্যাটস ইট। শুড উই ডু অর নট? আমরা কি পারবো কি পারবো না বলেন তো? জি ভাই, পারবো। পারা যাবে না? জি। ওকে, ঠিক আছে। ভাই, এটাই হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওয়েব 2.0 এটা তো সবগুলাতে তো ভাই ওয়েবসাইট খুলতে হয় না? হুম হুম ওয়েবসাইট ক্রিয়েট করে তারপর তো আমরা একটা পোস্ট করবো, এই তো। হুম। রাইট। জি ভাই। আর আমি আপনাকে একটা ইয়া দিয়েছিলাম, এটা একটু চেক করেন মেসেঞ্জারে। আচ্ছা, দেখবো নি। ঠিক আছে। ভাই একটা ওয়েবসাইটের আন্ডারে যদি একটা ওয়েবসাইট খুলে কয়েকটা পোস্ট করি সমস্যা আছে? না না, সমস্যা নেই। এগুলো ভাই সবগুলো ওয়েব 2.0 হবে আর কি। হ্যাঁ হ্যাঁ মানে এগুলো আমরা ক্রিয়েট করে রেখে দিলাম আমাদের কাছে স্ক্রিনশট আর ইয়াদ দিয়ে, তো যে ক্লায়েন্টে কাজ করবো ওরকম একটা একটা পোস্ট করবে, এই তো। হ্যাঁ হ্যাঁ, রাইট। ঠিক আছে, বুঝতে পারছি। একটা ক্লায়েন্টের আনুমানিক কয়টা ওয়েব 2.0 করা লাগে ভাই? 50টা, 100টা, নাকি এর থেকে কম? না, অনেক অনেক সময় লাগে, এটা ডিপেন্ড করে আসলে ক্লায়েন্ট যত বাজেট অনুযায়ী ডিপেন্ড করে। না, আপনার এক্সপিরিয়েন্স থেকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম আর কি, কয়টা আনুমানিক? হুম হুম। আপনার এক্সপিরিয়েন্স থেকে জিজ্ঞেস করতে চাচ্ছি আর কি, মানে কয়টা আনুমানিক, কয়টা পর্যন্ত করছেন এই জিনিসটা আর কি। ওহ, এইটা বাজেটের উপর ডিপেন্ড করে। অনেকে 100টা 200টাও নেয়। বুঝছেন? আর আচ্ছা। আমরা যে ওয়েবসাইট গুলা খুলবো ভাই, এগুলা তো মনে করেন সবগুলা ফ্রি ওয়েবসাইট, ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ। ফ্রি ওয়েবসাইটের মধ্যে আমরা পোস্ট করলাম, এটার মধ্যে ওর মানে ক্লায়েন্টের এই পোস্টের মাধ্যমে কি বেনিফিটটা কতটুকু হবে? জি জি জি। মানে আমরা যে ওয়েবসাইটটা খুলবো এটা তো নতুন হ্যাঁ আর হ্যাঁ কি, এটা তো আর মানে আমরা কিনে কোনো হোস্টিং কিনে তো আর ওয়েবসাইট ক্রিয়েট করি না, এটা তো ফ্রি হ্যাঁ ফ্রি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। মানে এই ফ্রি ওয়েবসাইটের মধ্যে আমরা ক্লায়েন্টের এই প্রোডাক্টটা নিয়ে আমরা পোস্ট করলাম আর কি। এই পোস্টের কারণে ক্লায়েন্টের কতটুকু বেনিফিট হবে? হবে, কিছুটা হইলেও বেনিফিট। টাকা না থাকলে নাই মামা হচ্ছে কানা মামা ভালো। রাইট। জি জি, ঠিক আছে ভাই, বুঝতে পারছি। মামা হচ্ছে কানা মামা ভালো না? দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। না, ওগুলো দুষ্টু গল না। আরে সব জায়গায় আবার আমার আমার ডায়লগ আবার কপি করে সব জায়গায় মানেন কিসের জন্য মিয়া? না, দুষ্টুগুলো আর হলো ওটা দুষ্টু গোয়াল বা খালি গোয়াল সেটা তো বড় বিষয় না। বিষয়টা হচ্ছে যেহেতু ক্লায়েন্টের এইগুলা তো ব্যাকলিংক লাগবেই, অপরিহার্য বিষয় র্যাঙ্কিং এর জন্য এসিওতে। সো সেই ক্ষেত্রে যখন ক্লায়েন্টের বাজেট নাই গেস্ট পোস্ট ব্যাকলিং করার, হাই কোয়ালিটি ব্যাকলিং কেনার, তখন এটাই বেটার। রাইট। জি ভাই, বুঝতে পারছি। হুম হুম। আর যারা যখন স্টার্ট করবে আমাদেরকে জানিয়ে দেবেন। হ্যাঁ 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 হ্যাঁ। সো দ্যাট আমি কি যে করি, আমার দুইটা ক্লায়েন্ট একসাথে নক দিছে, আপনাদের সাথে কথা বলবো ক্লাস নিবো না কথা বলবো? ঠিক আছে, আমাদের তো হয়ে গেছে, স্টপ করে দেন। ঠিক আছে ভাই। রনিক ভাই, আমাকে একটা কষ্ট করে একটা মেসেঞ্জার আসেন। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ তাহলে। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, কথা হচ্ছে। সে ভালো হুম। থাকবে না? ওকে, আল্লাহ হাফেজ।